দর্শক আমন্ত্রণ যমুনাকে শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় শতাধিক বিমান হামলা ইসরায়েলের, অন্তত ৪৫ জন নিহত। হামাস শর্ত ভঙ্গ করায় অভিযান, দাবি তেল আবিবের। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে চুরির ঘটনায় সমালোচনার ঝড়। এখনও ধরা ছোঁয়ার বাইরে চোর চক্র, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য ডানপন্থী প্রার্থী রদ্রিগেজ পাজের বড় জয়, পতন হল ২ দশকের বামপন্থী শাসনের। শিরোনাম দেখছেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার দিনভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সকাল থেকে উপত্যকার প্রায় ১০০ স্থানে বোমাবর্ষণ করে সেনারা, যাতে প্রাণ হারান অন্তত ৪৫ ফিলিস্তিনি। যুদ্ধবিরতির ১০ দিনের মাথায় এ নিয়ে অন্তত ৮০ বার তা লঙ্ঘন করেছে তেল আবিব। আইডিএফের দাবি, হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোর জবাবে পাল্টা অভিযান চালিয়েছে তারা। তবে কয়েক ঘন্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করে তেল আবিব। গাজার একটি সি বিচ ক্যাফের দৃশ্য এটি। চারদিকে কেবল রক্ত, ধ্বংসস্তূপ আর ভাঙাচোরা আসবাবপত্র। রোববার ইসরায়েলি বিমান হামলায় তছনছ হয়ে যায় স্থানটি। হতাহত হন অনেকে। যুদ্ধবিরতি উপেক্ষা করে রোববার উপত্যকা জুড়ে নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় নেতানিয়াহু বাহিনী। ঘোষণা দিয়েই গাজার বিভিন্ন স্থানে মুহুর্মুহু বিমান হামলা চালায় আইডিএফ। আগ্রাসনের শিকার হয় মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকা। হামলা চালানোর কয়েক ঘন্টা পরই আবার চুক্তিতে ফেরার দাবি করে ইসরায়েল। যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা চাই হামাসের সঙ্গে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক। তারা কিছুটা অস্থির আচরণ করছে, গুলিও চালিয়েছে, তবে সম্ভবত এতে তাদের নেতৃত্ব সরাসরি জড়িত নয়। কিছু বিদ্রোহী এ কাজ করছে, তাদেরকেও দমন করা হবে। আর যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। চুক্তি ভঙ্গ করে আগ্রাসী আচরণ করেও হামাসের ওপর দায় চাপিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তেল আবিবের অভিযোগ, ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা শর্ত ভঙ্গ করে রাফায় তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে ২ সেনার মৃত্যু হয়েছে বলেও জানায় তারা। বাধ্য হয়ে পাল্টা অভিযান চালিয়েছে আইডিএফ, এমন দাবি তাদের। হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। যদিও আইডিএফ সেনাদের ওপর হামলার দায় অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। তাদের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় কোনো সংঘাতের খবরই পায়নি তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে হামাসকে নিরস্ত্র করার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবৃতিতে তিনি বলেন, এই প্রক্রিয়া বাস্তবায়নে আরব রাষ্ট্রগুলোকে গাজায় নিরাপত্তা জোরদারে সহায়তা করতে হবে। গাজায় কি পরিস্থিতি চলছে তা আমরা পর্যবেক্ষণ করতে চাই। খুব শীঘ্রই হয়তো আমাদের কোনো প্রতিনিধি সেখানে যাবেন, এমনকি আমিও যেতে পারি। তবে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং এটা বেশ জটিল প্রক্রিয়া। যদি হামাস ইসরায়েলের উপর হামলা চালায় তাহলে ইসরায়েল থেমে থাকবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোন আলাপ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রোববার নানা ইস্যুতে মতবিনিময় করেন এই ২ বিশ্ব নেতা। গাজা উপত্যকার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা। ফিলিস্তিনি জনগণের মানবিক বিপর্যয় নিরসন ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের উপর গুরুত্ব আরোপ করেন ম্যাক্রন ও সালমান। ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তারা। এছাড়া ফ্রান্স ও সৌদি আরবের মাঝে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলেন এই ২ নেতা। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনায় চলছে তোলপাড়। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিন্দা সমালোচনা ঝড় উঠেছে দেশ জুড়ে। ঐতিহাসিক এবং অমূল্য সব নিদর্শন থাকা স্থাপনাটি থেকে কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে এমন ঘটনা হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। লুভরের কর্মীরা বলছেন, মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তারা, তবে তাতে গুরুত্ব না দেওয়ায় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করা হচ্ছে। মাত্র 4 মিনিটের ঝটিকা অভিযান,
জাদুঘরের সংরক্ষিত বাক্স থেকে চোরের ঝুলিতে অমূল্য 9টি অলংকার। পৃথিবীর বিখ্যাত লুভার মিউজিয়ামে দিনে দুপুরে এমন চুরির ঘটনায় হতবাক ফরাসিরা। বিশ্বের সবচেয়ে পর্যটকবহুল জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থার এহেন দশায় চরম ক্ষুব্ধ নাগরিকরা। গার্ড অ্যালার্ম, জোরদার নিরাপত্তা থাকার কথা। এখন তো মনে হচ্ছে বিষয়টি খুবই সহজ, প্রকাশ্যে সব হয়ে গেল। অবাক হয়েছি, ওই রুমে কেউ ছিলেনই না। সাধারণত সব কক্ষে একজন নিরাপত্তারক্ষী থাকার কথা, কিন্তু ওই কক্ষে কেউ ছিলেন না সকালে। লুভারের কর্মীরা বলছেন, বহু আগেই অবকাঠামোগত সমস্যা, নিদর্শনগুলোর সুরক্ষা আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন তারা, কিন্তু গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। মাসের পর মাস নিরাপত্তা কর্মীদের নিয়ে সতর্ক করা হয়েছে, সমস্যাগুলো নিয়ে বলা হয়েছে, তবে কর্তৃপক্ষ তা উপেক্ষা করে গেছে, আর তারই ফলাফল এই লুটপাট। এখনো ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে 4 জনের একটি দল অংশ নিয়েছে এই চুরির ঘটনায়। ভেতরে প্রবেশ করেছিল 2 জন, বাইরে পাহারায় ছিল বাকি 2 জন। তবে তারা বড় একটি চক্রের অংশ ছিল বলেও ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ ইউনিটকে দেয়া হয়েছে তদন্তভার। বিশেষজ্ঞরা বলছেন, খোয়া যাওয়া অলংকারগুলো অমূল্য, তাই এগুলো বিক্রি করতে গিয়ে সুবিধা করতে পারবে না চোরের দল। চোরচক্র খুব শীঘ্রই বুঝতে পারবে তাদের অপরাধের গভীরতা এবং তারা কোন পথে পা বাড়িয়েছে। এসব রত্ন বিক্রয়যোগ্য নয়, গয়না থেকে মূল্যবান পাথরগুলো খুলতেও বিশেষজ্ঞ লাগবে। আর এই ঘটনা যেহেতু সবার জানা, তেমন কিছু সম্ভব নয়। লুভার মিউজিয়াম খুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। গ্যালারি অব অ্যাপোলো থেকে 9টি গয়না নিয়ে উধাও হয় অপরাধীরা। একটি গয়না ফেলে যায় তারা। সম্রাট নেপোলিয়ন এবং তার বংশধরদের সময়কালের ছিল অলংকারগুলো। এই ঘটনাকে দেশের ঐতিহ্যের ওপর আঘাত আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ডরোথি দেস্ট্রিন, যমুনা নিউজ। প্যারিসের লুভর মিউজিয়াম শিকার হলো দুর্ধর্ষ চুরির। তবে এই প্রথম নয়, কড়া নিরাপত্তার পরেও শতাব্দী জুড়ে ঘটেছে বেশ কিছু চুরির ঘটনা। বিখ্যাত মোনালিসা থেকে শুরু করে আরও বেশ কিছু গয়না, মূর্তি আর শিল্পকর্ম চুরি হয়েছে এই জাদুঘর থেকে, যা তোলপাড় সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। অমূল্য এসব শিল্পের প্রতি লোভ ও রোমাঞ্চ দুটোই সবসময় দেখা গেছে। লুভর মিউজিয়াম প্যারিসের এই বিশ্বখ্যাত জাদুঘর পরিণত হয়েছে অমূল্য সব শিল্পকলা আর ঐতিহাসিক নানা নিদর্শনের কেন্দ্রে। আর তাই বরাবর চুরির শিকারও হতে হয়েছে এই আলোচিত স্থাপনাকে। লুভরের সবচেয়ে আলোচিত চুরির ঘটনাটি হয় 1911 সালে। সে সময় লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা চিত্রকর্মটি চুরি করা হয়। 2 বছর পর এটি উদ্ধার করা হয়। চুরির পরে পৃথিবী জুড়ে আরও বেশি বিখ্যাত হয়ে ওঠে এই চিত্রকর্মটি। এর কয়েক দশক পরে 1956 সালে একজন দর্শনার্থী বিশ্ববিখ্যাত চিত্রকর্মটিতে পাথর ছুঁড়ে মারেন, যাতে বাম কনুইয়ের কাছে রং উঠে যায় মোনালিসার। পরে পেইন্টিংটি বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়। 1976 সালে একটি ফ্লেমিশ চিত্রকর্ম চুরি হয় লুভর থেকে। একই বছর মুখোশধারী চোররা জাদুঘর থেকে চুরি করে রাজা 10ম চার্লসের হীরাখচিত তলোয়ার, যেগুলো এখনও উদ্ধার হয়নি। ওই ঘটনার 2 বছর পর মিউজিয়ামের মিশরীয় গ্যালারিতে দুর্ধর্ষ চুরি হয়। সে সময় খোয়া যায় প্রাচীন মিশরের সম্রাটদের কয়েক হাজার বছর পুরনো গয়না। একটি সংগঠিত চক্র দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে এ চুরি করে। পরে বেশিরভাগ গয়না উদ্ধার হলেও এখনও নিরুদ্দেশ রয়েছে কিছু। 1990 সালে নাইটদের ব্যবহৃত কিছু বর্ম ও তলোয়ার হারিয়ে যায়। এই চুরির সাথে যুক্ত ছিল জাদুঘরের ভেতরের নিরাপত্তা কর্মীদের একজন। পরে আন্তর্জাতিক তদন্তে পাওয়া যায় এগুলো। 2006 সালে রেনেসাঁ যুগের কয়েকটি মূর্তি ও অলংকার হারিয়ে যায় রহস্যজনকভাবে। তখন জাদুঘর সংস্কারের কাজ চলছিল। এই সুযোগটি বেছে নেয় চোররা। পরে আর এগুলো উদ্ধার সম্ভব হয়নি। বিশ্বের অন্যতম সুরক্ষিত জাদুঘর এই লুভর মিউজিয়াম। প্রতিটি গ্যালারিতে এখন লেজার সেন্সর, স্মার্ট ক্যামেরা ও 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা রয়েছে। তবুও ইতিহাসের পাতায় এই চুরিগুলো আজও রয়ে গেছে রোমাঞ্চকর অধ্যায় হিসেবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
ভারতের উপর আবারও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ জানিয়ে ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে ভারত এখনও তেল কেনা অব্যাহত রেখেছে। গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার আলোচনা হয়েছে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনবে না বলে নিশ্চয়তা দিয়েছেন মোদী। তবে এই প্রতিশ্রুতির ব্যত্যয় হলে ভারতের উপর আরও বড় অঙ্কের শুল্ক আরোপ করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের চামান ক্রসিং। দুই দেশের তীব্র সংঘাতে দেশটির সীমান্ত এলাকায় বেশ কয়েকদিন ধরে আটকে ছিলেন অনেক আফগান ব্যবসায়ী। কাতারে যুদ্ধবিরতি চুক্তির পর তারা এখন ফিরছেন নিজ ভূমিতে। ফিরছে পাকিস্তানে আশ্রয় নেওয়া অনেক শরণার্থীও। তবে এখনও স্থগিত রয়েছে আফগানিস্তান থেকে ব্যবসা ও পায়ে চলাচল। তোরখাম ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকলেও যুদ্ধবিরতি চুক্তির খবরে সন্তুষ্ট দুই দেশের সাধারণ মানুষ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় কয়েকদিনের ব্যাপক গোলাগুলির মাঝে আটকে ছিলেন এসব আফগান নাগরিক। অবশেষে সুযোগ পেয়ে পায়ে হেঁটেই তাড়াহুড়ো করে নিজ দেশে ফিরছেন তারা। জীবিকার তাগিদে আফগানিস্তানের অনেক ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ব্যবসা করেন পাকিস্তানে, কিন্তু সম্প্রতি দুদেশের তীব্র সংঘাতে অবরুদ্ধ হয়ে পড়েন তারা। কাতারে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করেন এসব পেশাজীবী। যুদ্ধের কারণে গত 3 দিন ধরে এখানে আটকা পড়েছিলাম। কাতারে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। শরণার্থীরা অনেক কষ্ট ভোগ করছিল, তবে এখন এই শান্তি চুক্তির পর দেশে ফিরতে পেরে বেশ খুশি আমরা। আমি একজন ব্যবসায়ী, সীমান্ত পার হয়ে ব্যবসা করি। 3 দিন আগে আবারও সংঘাত শুরু হওয়ায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সবাই নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। পরিবার নিয়ে নিজ দেশে ফিরছে বিভিন্ন সময় আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনেক শরণার্থীও। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে পশ্চিম দক্ষিণ পাকিস্তানের চামান ক্রসিং। দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের বাসিন্দারাও। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি চুক্তি একটি ভালো ঘটনা। আমরা প্রতিবেশী মুসলিম দেশ, তাই আমাদের মিলেমিশে বসবাস করা উচিত। উত্তেজনা বাড়লে উভয় দেশই ক্ষতির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে এখন দুই দেশের সাধারণ মানুষের আশা, নতুন করে আর সংঘাতে জড়াবে না ইসলামাবাদ আর কাবুল। স্বাভাবিক হবে সীমান্তের সকল ব্যবসায়িক ও যাতায়াত কার্যক্রম। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্য ডানপন্থী নেতা রদ্রিগো পাজ। এর মাধ্যমে দেশটিতে পতন হল 2 দশকের বামপন্থী শাসনের। রান অফে 54% বেশি ভোট পান পাজ। দেশটির অর্থনৈতিক সংকটের কারণে বামপন্থীদের পতন হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। জয় পেয়েই অর্থনীতি, বাণিজ্য এবং পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন পাজ। রদ্রিগো পাজের জয়ের ঘোষণার সাথে সাথেই পথে নেমে আসেন তার সমর্থক এবং অনুসারীরা। সমাজতান্ত্রিক নেতা হোর্হে কিরাগোকে হারিয়ে জয় পান মধ্য ডানপন্থী পাজ। প্রথম দফায় নির্ধারিত সমর্থন না মেলায় দ্বিতীয় দফায় গড়ায় ভোট। রান অফে 54%-এর বেশি ভোট পেয়ে জয়ী হন পাজ। এর ফলে বলিভিয়ায় পতন হল 20 বছরের বাম শাসনের। ডানপন্থী এই নেতার জয়কে বলিভিয়া এবং লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক আদর্শের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটির অর্থনৈতিক সংকটকে। নভেম্বরের 8 তারিখ থেকে দেশের আর জ্বালানি সংকট থাকবে না। মিত্র দেশগুলোর সহায়তায় আমরা এই সংকট কাটিয়ে উঠব। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল সরকার গঠন করা। রাজনৈতিক পরিবারে জন্ম পাজের। তার বাবা ছিলেন বলিভিয়ার বামপন্থী নেতা এবং সাবেক প্রেসিডেন্ট জাইমে জামোরা। তবে বাবার মতো বাম আদর্শে বিশ্বাসী নন পাজ। যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়াশোনা শেষ করে ডানপন্থী রাজনীতিতে যোগ দেন। প্রথমে সিটি কাউন্সিল এবং পরবর্তীতে তারিজা শহরের মেয়র হন। 2020 সালে সিনেটর নির্বাচিত হন রদ্রিগো পাজ। গেল কয়েক বছর ধরে ব্যাপক অর্থনৈতিক সংকটে বলিভিয়া। ডলার ও জ্বালানির ঘাটতির পাশাপাশি দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি 20%-এর বেশি। ডানপন্থী পাজ দেশটির বাণিজ্য নীতি ও ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার মধ্যে। মাদক পাচারের অভিযোগে কলম্বিয়ার একটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে প্রাণ যায় কলম্বিয়ার
3 নাগরিকের। এই ঘটনাকে আগ্রাসন আখ্যা দিয়েছে দেশটি। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টকে পাল্টা উন্মাদ আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার নৌযান লক্ষ্য করে চলছে যুক্তরাষ্ট্রের অভিযোগ অবৈধ মাদক পাচারে জড়িত সাবমেরিনটি, আর তা রুখতেই এই হামলা মার্কিন বাহিনীর। শুক্রবারের এই অভিযানে 3 জনকে হত্যার কথা রোববার প্রকাশ্যে আনেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মাদক পাচার নিয়ন্ত্রণের বাহানায় কলম্বিয়ার উপর যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক এই অভিযান নিয়ে একে অপরকে নাস্তানাবুদ করলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। শনিবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেন, এক নিরীহ কলম্বিয়ান জেলেকে হত্যা করেছে মার্কিন সরকারি কর্মকর্তারা, যার মাদক পাচারের সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না। জানান, স্পষ্ট সংকেত প্রেরণের পরও মেরে ফেলা হয় তাকে। মার্কিন প্রশাসনের কাছে এর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন পেত্রো। এর জবাবে পেত্রোকে অবৈধ মাদক সম্রাট আখ্যা দিয়ে বসেন ট্রাম্প। রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, কলম্বিয়া জুড়ে মাদক পাচারকে উৎসাহ দিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। বলেন, পেত্রো অত্যন্ত অযোগ্য ও অজনপ্রিয় একজন নেতা, এমনকি তাকে আখ্যা দেন উন্মাদ বলে। ভবিষ্যতে লাতিন আমেরিকার দেশটিকে কোনো ধরনের অর্থ সহায়তা না দেবার হুমকিও দেন ট্রাম্প। দেন শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারিও। কলম্বিয়া এখন মাদক তৈরির কারখানায় পরিণত হয়েছে। আমরা এর অংশ হব না। সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দেব। দেশটি এখন নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে, আর এখন তাদের নেতৃত্ব দিচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট, যে একজন বদ্ধ উন্মাদ। আরও একটি এক্সপোস্টে ট্রাম্পের বক্তব্যের জবাব দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। পেত্রো বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ তার শত্রু নয়, তার সমস্যা কেবল ট্রাম্পকে ঘিরে। তার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে পেত্রো জানান, তার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা, মাদক ব্যবসা নয়। ট্রাম্পকে বলতে চাই, কলম্বিয়া কখনো যুক্তরাষ্ট্রের প্রতি অশ্রদ্ধা দেখায়নি, বরং আপনার দেশের সংস্কৃতিকে গভীরভাবে শ্রদ্ধা করে এসেছে। কিন্তু আপনি কলম্বিয়ার প্রতি অভদ্র ও অজ্ঞ আচরণ করেছেন। আমি আপনার মতো ব্যবসা করি না, মাদক ব্যবসাও না। দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে মাদক বিরোধী অভিযানের নামে সার্বভৌম দেশগুলোর উপর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। সামনেই পশ্চিম উৎসব হ্যালোইন। সে উপলক্ষে পোল্যান্ডে হয়ে গেল সবচেয়ে বড় ওজনদার কুমড়ো বাছাইয়ের প্রতিযোগিতা। ওয়ারশোরে এবারের আসর জয় করল 546 কেজির এক মিষ্টি কুমড়া। নান্দনিকভাবে নানা রং আর আকৃতির ফলন উপস্থাপনা দেখতে ভিড় জমিয়েছিল দেশটির বিভিন্ন প্রান্তের মানুষ। পোল্যান্ডের ছোট্ট শহর ওয়ার্শ বছর জুড়ে নিরিবিলি থাকলেও এই সময় হয়ে ওঠে উৎসব মুখর। হ্যালোইনকে কেন্দ্র করে এখানকার কৃষকরা ব্যস্ত সবচেয়ে ভারী কুমড়ো প্রদর্শনে। ঢাউস সাইজের কুমড়ো নিয়ে হাজির হয়েছে প্রতিযোগীরা। কোনোটি আবার ওজন করতে ব্যবহার করা হচ্ছে ক্রেন। বিভিন্ন আকৃতির মিষ্টি কুমড়ো প্রদর্শনী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে পর্যটকরা। ওয়ার্শের বার্ষিক হেভিয়েস্ট কুমড়ো প্রতিযোগিতায় এবারের আসর জয় করল 546 কেজির মিষ্টি কুমড়া। নাম তার ক্লেমেন্টিনা। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই কুমড়োটি। উৎপাদনের জন্য প্রায় $1300 পুরস্কার পেলেন কৃষক। তবে অংশগ্রহণকারীদের কাছে সবচেয়ে বড় পুরস্কার নিজের হাতে বড় কুমড়ো ফলানোর আনন্দ। এটি আমার প্রথম এত বড় কুমড়ো যা রেকর্ড তৈরি করেছে। আমার দ্বিতীয় বৃহত্তম কুমড়ো ছিল 330 কেজি। আমি 6 বছর ধরে কুমড়ো চাষ করছি এবং প্রতি বছরই আমার কুমড়ো আগের বারের তুলনায় বড় হয়। সরকারি ওয়েবসাইট অনুসারে পোল্যান্ড ইইউ এর বৃহত্তম কুমড়ো উৎপাদনকারী দেশগুলোর একটি। পলিশ কুমড়োর সবচেয়ে বড় ক্রেতা হলো প্রতিবেশী দেশ জার্মানি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। একই ধরনের কুমড়োর জন্য অনেক সময় এবং নিষ্ঠার প্রয়োজন। আমাদের প্রায় প্রতিদিনই এটির যত্ন নিতে হয়। আমরা ঘুম থেকে উঠে কুমড়ো দেখি সবকিছুই ঠিক আছে কিনা, কোনো ক্ষতি হচ্ছে কিনা। সন্ধ্যায় আমরা এটি ঢেকে রাখি যাতে এটি রাতে উষ্ণ থাকে। পশ্চিমা উৎসব হ্যালোইনের অন্যতম অনুষঙ্গ এই মিষ্টি কুমড়া। এ সময় সবজিটি ভৌতিক মুখায়বে কেটে সাজানো হয় বাড়িঘর আর আঙ্গিনায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
রানওয়ে থেকে ছিটকে গিয়ে সাগরে পড়ল কার্গো বিমান। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে হংকংয়ে। নিহত হয়েছে কমপক্ষে 2 জন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মালামাল নিয়ে হংকং পৌঁছেছিল কার্গো বিমানটি। স্থানীয় সময় সোমবার ভোররাত 3:50 দিকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে বিপত্তি। দুটুকরো হয়ে সাগরে আছড়ে পড়ে উড়োযানটি। রানওয়েতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সাগরে পড়ে যায় বিমানবন্দরের 2 কর্মী। তাদের উদ্ধার করা গেলেও মারা যায় হাসপাতালে। যমুনা আইডিয়াসকে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।